নমস্কার, জয় গোমাতা। রাম মন্দির নিয়ে বিজেপি যেভাবে রাজনীতি করছে বা করেছে, সেই বিষয়ে কিছুটা অবগত করানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো রাম মন্দির তৈরি হয়েছে বহু বছর আমাদের সনাতনীদের সংঘর্ষের পর। কিন্তু এখন অধিকাংশ মানুষই জানে যে রাম মন্দির বানিয়েছে বিজেপি। তো বিজেপি রাম মন্দিরের জন্য কি কি করেছে ওইটা একটু আপনাকে জানিয়ে দিই। বিজেপি যখন রাম মন্দিরের কেস কোর্টে চলছিল তখন নিজের পার্টিতে প্রস্তাব করেছিল যে রাম মন্দিরের কেস আস্থার কেস, এই কেসে যে ন্যায়ালয় আছে তিনি আদেশ করতে পারেন না। ওনাদের পার্টির এটা বক্তব্য। ঠিক আছে, পার্টির বক্তব্যের পর যেটা হচ্ছে, যিনি আসলে কেস লড়ে জিতেছেন কোর্টেতে, ধর্মাচার্যের প্যানেল, যারা পক্ষকার ছিল, 4 শঙ্করাচার্য, 5 বৈষ্ণবাচার্য, 13 আখাড়া, এটা ধর্মাচার্যের একটা প্যানেল ছিল। তো তাদেরকে সরিয়ে নিজের নামে ট্রাস্ট করে এখন তারা মন্দির চালাচ্ছে। ঠিক আছে, সেটা বড় কথা নয়, কিন্তু মিথ্যে প্রচার করে, না বিজেপি ছিল পক্ষকার কোর্টেতে, না আরএসএস ছিল, না বিশ্ব হিন্দু পরিষদ ছিল, না অন্য কেউ ছিল, বিজেপির কোনো দালাল সাধু, কিন্তু মিথ্যে প্রচার করে নিজেদের নামে মন্দিরকে কিভাবে সাইড করে নিল, যে যারা আসলে কোর্টেতে পক্ষকার হয়ে কেস জিতলো তাদের কোনো নাম নেই। আপনি যদি কোর্টের কেসের যে ফাইল আছে সেটা পড়েন, যেটা কোর্ট থেকে নির্যাত হয় একদম, তো সেখানে আপনি দেখতে পাবেন সেখানে কোনো বিজেপির নাম নেই, কোনো আরএসএস এর নাম নেই, কোনো বিশ্ব হিন্দু পরিষদের নাম নেই। যারা যারা দাবি করে, এই রাম ভদ্রাচার্য জি দাবি করেন যে আমার সাক্ষ্য প্রমাণের জন্য এই রাম মন্দির হয়েছে, তো তারও কোথাও নাম নেই এতে যে ওনার এক্সপার্ট এভিডেন্স উনি ছিলেন, এমন কোনো নাম নেই। এক্সপার্ট এভিডেন্সের নামে জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীজি মহারাজ, উত্তরামনায় জ্যোতিষপীঠাধীশ্বর যিনি এখন, তার নাম আছে যে এনার দেওয়া প্রমাণের ভিত্তিতে রাম মন্দির, যে এটাই রাম জন্মভূমি, এটা প্রমাণিত হচ্ছে কোর্টের কেসেতে। একদম কোর্টের যেটা ফেসলা এসেছে ওটাতে লেখা আছে, কোর্ট থেকে যেটা নির্যাত হয়, কোর্টের ফেসলা আপনি পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু এরা কি করছে, এরা মিডিয়া, এদের হাতে কেনা আছে না মিডিয়া, তো মিডিয়া দিয়ে প্রচার করে দিল না এই সাধু মহাত্মার পেয়েছে প্রমাণের ভিত্তিতে রাম মন্দির, আর এই সাধু মহাত্মা তো আমাদের দালাল, তো আমরা যেটা বলবো সেটাই করবে। এইভাবে রাজনীতি করা হচ্ছে রাম মন্দিরকে নিয়ে। দ্বিতীয়, ধর্মাচার্যের যেটা ট্রাস্ট ছিল আমাদের রাম মন্দিরের জন্য, যারা প্যানেল হয়ে যারা গাবাই দিয়ে রাম মন্দির নিয়েছে, তাদের যে ট্রাস্ট ছিল সেটাকে সরিয়ে নিজেরা ট্রাস্ট বানিয়ে বসে গেছে। ঠিক আছে, ধর্মাচার্যের 4 শঙ্করাচার্য, 5 বৈষ্ণবাচার্য, 13টা আখাড়া, এটা আমাদের সনাতন ধর্মের পরম্পরাগত আচার্য। এদের উপরে কেউ নেই, 4 শঙ্করাচার্য, 5 বৈষ্ণবাচার্যের উপরে কেউ নেই। ঠিক আছে, এদেরকে সরিয়ে নিজেদের ট্রাস্ট বানাচ্ছে। সরকার তো ধর্মনিরপেক্ষ, ধার্মিক স্থানে ওরা কি করে যেয়ে বসতে পারে, উত্তর দিতে হবে না। কিন্তু না, না ঈসাই ঘরেতে যে সরকার বসবে, না গির্জা ঘরেতে যে সরকার বসবে, না মুসলমানের ঘরেতে যে সরকার বসবে, না অন্য কোনো স্থানে ধার্মিক স্থানে শিখদের জায়গায় যে সরকার বসবে, হিন্দুদের জায়গায় যেয়ে, হিন্দুদের ধর্মস্থানে যেয়ে সরকার বসবে। এটা কি উচিত হচ্ছে? এটা কি ধার্মিক কাজ হচ্ছে? এটা কি ন্যায়সঙ্গত কাজ হচ্ছে? যে আপনারা হিন্দুরা চুপ। 3 নম্বর হচ্ছে, আধুরা মন্দিরে এনারা ধর্মাচার্যের যেহেতু ট্রাস্ট সাটিয়ে দিয়েছে, নিজেরাই সর্বসর্ব হয়ে গেছে, তো আধুরা মন্দিরে এনারা প্রাণ প্রতিষ্ঠা করে ফেলেছে। আধুরা মন্দিরে যারা এরা প্রাণ প্রতিষ্ঠা করেছে, আপনার গ্রামের ছোট থেকে ছোট পণ্ডিতকে জিজ্ঞেস করে নিন, যে মন্দির না, সে মন্দিরকে মানা হয় যে ভগবানের এটা শরীর, তো ভগবানের শরীর পূর্ণ না হলে মন্দিরের, যতক্ষণ না মন্দিরের চূড়া পূর্ণ হচ্ছে, সেখানে ধ্বজ লাগানো হচ্ছে, সেখানে কলস লাগানো হচ্ছে, সে মন্দিরে প্রতিষ্ঠা হতে পারে না। কারণ ভগবানের মূর্তি যেটা, ভগবানের যেটা শরীর, মন্দির সেটাই পূর্ণ হয়নি, আপনি অধুরা মন্দিরে কি করে প্রাণ প্রতিষ্ঠা করে দেবেন? কিন্তু না, কোনো শাস্ত্রীয় বিচার বুদ্ধি নেই। আমাদের তো ভাই ভোট চাই, তো ভোটের আগে রাম মন্দিরের উদ্ঘাটন করে দিই, প্রাণ প্রতিষ্ঠা করে দিই, আমরা জোরদার ভোটে জিতবো। এই জন্য আধুরা মন্দিরে, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, আর আপনারা সনাতনীরা চুপ থেকে গেলেন। তারপরে এলো 1 বছর, কিছুদিন আগে, 1 বছর আগে হয়তো, মন্দিরেতে ধ্বজা চড়ানো হলো। তো পুরো মিডিয়া দেখালো যে প্রধানমন্ত্রী এলো,
একটা কোনো মেশিন ছিল, মেশিনে এরকম হাত ছিল, একটা হাতটা এরকম করে ঘোরালো আর মন্দিরে ধ্বজা চড়তে শুরু হয়ে গেল। মিডিয়াতে এটা দেখায় যে পুরোপুরি। আর একটা ভিডিও এলো সামনে যে রাম মন্দিরে যখন প্রধানমন্ত্রীজি ওই মেশিনটা নাটক করে ঘোরালেন, তো কোনো মেশিন সেখানে কিন্তু ছিল না। নাটকের জন্য মেশিনটা ঘোরালেন, কোনো মেশিন সেখানে ছিল না। মন্দিরের পেছনে ভারতীয় জওয়ানরা চামড়ার জুতো পরে দড়ি টেনে আমাদের রাম মন্দিরের ওপরের পতাকা যেটা আছে, যেটা ধ্বজা আছে, সেটা চড়াইয়েছে। আপনার মন্দিরে জুতো পরে, চামড়ার জুতো পরে ধ্বজা চড়ানো হচ্ছে আর আপনি চুপ থেকে যাচ্ছেন। এইভাবে চুপ থাকলে সনাতন ধর্মকে ক্ষতবিক্ষত করে শেষ করে ফেলা হবে। সনাতন ধর্ম আসল কি আর নকল কি বোঝা মুশকিল হয়ে যাবে। তারপরে আপনি যদি দেখেন, কিছুদিন আগে আবার অখণ্ড দ্বীপ একটা জ্বালানো হয়েছে রাম মন্দিরে। তো অখণ্ড দ্বীপ আমাদের এখানে ঘি দিয়ে জ্বালানো হয়, তেল দিয়ে জ্বালানো হয়, কিন্তু এরা কি করছে, শাস্ত্রের কোনো বিচার নেই। একটা প্লাস্টিকের, একটা কোনো ধাতুর আহ, প্রদীপ বানিয়ে সেখানে লেজার দিয়ে লাইট ফেলে বলছে এটা অখণ্ড দ্বীপ। অশাস্ত্রীয় কাজ তো মন্দিরে চলতে পারে না, ধর্মশাস্ত্র হিসাবে চলবে, কিন্তু এদের শাস্ত্র মানার কোনো এনাদের নেই। যে শাস্ত্র মেনে আমরা কাজ করব, আমরা তো নিজেদের ইয়েতে কাজ করব, আমরা যেটা বলে দেবো সেটাই শাস্ত্র, সেটা ধর্ম হয়ে যাবে। এটা হতে পারে না। তারপরে আপনি যদি দেখেন রাম মন্দিরে এখন যিনি মুখ্য হয়ে বসে আছেন, যিনি রাম মন্দিরের দায়িত্বে আছেন পুরোপুরি, তার নাম হচ্ছে নৃপেন্দ্র মিশ্রা। এই নৃপেন্দ্র মিশ্রা এই রাম মন্দিরের ওপরে যখন আহ আহ কার সেবকরা এসেছিল চড়াই করতে, তো তখন এই নৃপেন্দ্র মিশ্রাই কার সেবকদের উপর গুলি চালিয়েছিল। যেই ব্যক্তি কার সেবকদের উপর, রাম মন্দিরের উপরে রাম সেবকদের উপরে গুলি চালিয়েছিল, সে ব্যক্তি এখন রাম মন্দিরের মুখ্য সচিব হয়ে বসে আছে। এটা আপনার বিজেপি হিন্দু সরকার দেখায় কিছু, আর ভিতরে ভিতরে অন্য কিছু। এই কথাগুলো আপনাদেরকে বললাম। যদি কিছু বুঝতে পারেন খুব ভালো, আর যদি না বুঝতে পারেন তাহলে অন্ধভক্ত হয়ে থাকুন, আর নিজের সনাতন ধর্মকে যেটা শাস্ত্রে বর্ণিত আছে সেটাকে ধীরে ধীরে মন মানা হয়ে যেতে দেখুন। জয় গোমাতা, গোমাতা রাষ্ট্রমাতা।